15 জুন 2020 রাতের অন্ধকার ছিন্ন ভিন্ন হয়ে যায় মানুষের আত্মচিৎকারে। সমুদ্রপৃষ্ঠ থেকে 14,000 ফুট উপরে লাদাখের গালওয়ান ভ্যালিতে শুরু হয় ছোটখাটো এক যুদ্ধ। গালওয়ান ভ্যালি, যেখানে রাতের তাপমাত্রা নেমে আসে -15 ডিগ্রিতে, যেখানে ভারতীয় সৈনিক পা ফেলে মেপে মেপে। আগের দিন চীন ও ভারতের বৈঠকে যে নিয়মগুলো তৈরি করা হয়েছিল, সেটাই 15 জুন রাতে ইনভেস্টিগেশন করতে গিয়েছিল 16ই বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল বি সন্তোষবাবু সহ আরো 29 জন সৈন্য। তারা দেখতে পায় ভারতীয় সীমান্তে চীনারা ঘাঁটি করে আছে। তাদের ঘাঁটি ভাঙার কথা বললে গালাগালি করে সন্তোষবাবুকে ধাক্কা মারে। এখান থেকেই সূত্রপাত হয় গালওয়ান ভ্যালি ক্লাসে। এই ঘটনায় 20 জন ভারতীয় সৈনিক এবং 43 জন চাইনিজ সৈনিক শহীদ হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, যেখানে বন্দুক ছিল সেখানে গুলি চললো না কেন, এবং কিভাবে ভারত এবং চীন প্রতিবেশী দেশ হয়ে উঠেছিল? নমস্কার বন্ধুরা, আমি কৌশিক, তোমরা দেখছো রহস্য তথ্য। এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। এতে আমরা নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। তাহলে শুরু করছি আমাদের আজকের ভিডিও, গালওয়ান ভ্যালি ক্লাস। 20 সেঞ্চুরিতে ভারত এবং চীন পাশাপাশি প্রতিবেশী দেশ ছিল না। তাদের মাঝখানে অবস্থান করত তিব্বত নামে একটি দেশ। তিব্বত না ছিল পুরোপুরিভাবে স্বাধীন, না ছিল পুরোপুরিভাবে চীনের দখলে। সেই সময় ব্রিটিশরা লাদাখের একটি বর্ডার তৈরি করতে চাইলে 1865 সালে ডব্লিউ.এইচ. জনসন একটি জনসন লাইনের প্রস্তাব রাখে, যেখানে দেখা যায় পুরো আকসাই চীন ভারতের। কিন্তু চায়না জনসন লাইনকে মেনে নেয় না। তাই আকসাই চীনের কিছুটা অংশ ব্রিটিশ সরকার চীনকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। 1914 সালে ব্রিটিশ সরকার, তিব্বত প্রতিনিধিরা এবং চীনের সরকার মিলে একটি বৈঠক করে, যে বৈঠক সিমলা কনভেনশন নামে পরিচিত। এই বৈঠকে হেনরি ম্যাকমোহন উত্তর পূর্ব সীমান্তে বরাবর একটি সীমারেখা প্রস্তাব করেন। এই সীমারেখাকে আমরা ম্যাকমোহন লাইন নামে চিনি। ভারত এই লাইন স্বীকার করলেও চীন প্রথম থেকেই এই চুক্তি স্বীকার করেনি। পরবর্তীকালে এই সমস্যা সীমান্ত বিরোধের প্রধান কারণ হয়ে ওঠে। 1947 সাল ভারত স্বাধীন হয়। এরপর 1949 সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয়। এর মধ্যে চীনা বাহিনী তিব্বতে ঢুকতে শুরু করেছে। পরবর্তী কয়েক বছরের মধ্যে ধীরে ধীরে তিব্বত চীনের আন্ডারে চলে আসে। এভাবেই ভারত এবং চীন প্রতিবেশী রাষ্ট্র হয়ে ওঠে। কখনোই দুই পারমাণবিক দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে বর্ডার নির্ধারিত হয়নি, এমনকি এখনও এটা সম্ভব হয়ে ওঠেনি। ফলে একই নদী, একই পাহাড়কে দুটি দেশ নিজেদের বলে দাবি করতে থাকে। তার মধ্যে একটি হচ্ছে গালওয়ান ভ্যালি। এরপর চায়না আকসাই চীনকে নিজেদের দাবি করে এবং আকসাই চীনের মাঝ বরাবর একটি রোড তৈরি করে, যার নাম দেওয়া হয় 6219। সব ঘটনা যখন ইন্ডিয়া জানতে পারলো, সমস্যা তখন আরো বাড়তে শুরু করলো। ভারতীয় পলিটিশিয়ানরা তখন অন্যদিকে ব্যস্ত। তারা বলছে হিন্দি চীনি ভাই ভাই, যদিও অন্যদিকে চীন এই সম্পর্কের ফায়দা নিতে শুরু করেছে। আস্তে আস্তে তারা ইন্ডিয়ার বর্ডার ভেদ করে ভিতরে আসতে শুরু করে। 1962 সালে এই গুরুতর সমস্যাগুলি বাড়তে বাড়তে যুদ্ধের রূপ নেয়। এক মাসের এই যুদ্ধে দুই দেশের বহু সেনা শহীদ হয়। নভেম্বর 1962-তে চীন একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে এবং কিছু এলাকা থেকে সেনা সরিয়ে নেয়। এরপর ভারত ও চীনের যুদ্ধ না হলেও সীমান্তে বহুবার উত্তেজনা দেখা যায়। 1967 সালে নাথুলা, 1987 সালে অরুণাচল প্রদেশ। ভারত এবং চীনের মধ্যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি একটি বর্ডার হলেও এর কোনো নির্দিষ্ট লাইন ছিল না, যা দুটি দেশ মেনে চলবে। ভারত অনেকবার চেষ্টা করেছে একটা মিটিং করে এই সমস্যার সমাধান করার, কিন্তু চায়না বারবার সমস্যাটাকে এড়িয়ে চলেছে। এর জন্যই বারবার মতবিরোধের সামনাসামনি হতে হয়েছে দুই দেশকে। 1993 সালে ভারত ও চীন একটি বৈঠক বসে, যার উদ্দেশ্য সীমান্তে শান্তি বজায় রাখা। বর্ডার পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি এগ্রিমেন্ট সাইন করে। সাথে নির্ধারিত হয় সীমান্তে যুদ্ধ থেকে বাঁচার জন্য দুই দেশের আর্মি
অন্য দেশের সীমান্তে কোনো মিলিটারি ক্যাম্প করতে পারবে না। কোনো সমস্যা হলে কথা বলে ঠিক করা হবে। এই এগ্রিমেন্টের 3 বছর পর 1996 সালে এগ্রিমেন্ট অন কনফারেন্স বিল্ডিং মেজার্স স্বাক্ষরিত হয়। এই চুক্তির অন্যতম এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্ডারের আশেপাশে আগ্নেয়াস্ত্র ব্যবহার না করা এবং উত্তেজনা বাড়তে পারে এমন কোনো পদক্ষেপ না নেওয়া। পরে 2005, 2012 এবং 2013-তে আরও কিছু এগ্রিমেন্ট সাইন করা হয়। এ কারণে 2020 সালের 15 জুন গালওয়ান সংঘর্ষে দুই দেশের কাছে বন্দুক থাকতেও গুলি চালানো হয়নি। এবার সরাসরি চলে যায় কি কারণে এত বড় সংঘর্ষটা হয়েছিল। 2020 সালে পুরো পৃথিবী যখন করোনা মহামারীর সঙ্গে লড়ছে, তখন হিমালয়ের বরফে ঢাকা সীমান্তে তৈরি হচ্ছে একটি নতুন বিপদ। লাদাখের 14,000 ফুট উচ্চতায় ভারতীয় সেনারা প্রতিদিনের মতো সীমান্তে টহল দিচ্ছিল। তখন কেউ জানতো না মাত্র কয়েক সপ্তাহের মধ্যে এখানেই ঘটতে চলেছে আধুনিক ভারতের অন্যতম আলোচিত সীমান্ত সংঘর্ষ। এই সংঘর্ষের গুরুত্বপূর্ণ বিষয় হলো রাস্তা, DSDBO রোড। 255 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা লাদাখের দুর্গম অঞ্চলকে DBO এয়ার স্ট্রিপের সঙ্গে যুক্ত করবে। এই রাস্তা সম্পূর্ণ ভারতের নিয়ন্ত্রিত এলাকার ভেতরে তৈরি করা হয়েছে এবং সীমান্তে দ্রুত রসদ, সেনা এবং সরঞ্জাম পৌঁছে দেওয়ার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে চীন এই রাস্তা হতে দিতে চাইছিল না। এই রাস্তা হয়ে গেলে ভারত লাদাখে আরো শক্তিশালী হয়ে উঠবে। এরপর 2014 সাল ভারতের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। এর সাথে রাস্তার কাজ আরো জোরদারভাবে শুরু হলো। 2020 সালের মে মাসে ভারতীয় সেনাবাহিনী লক্ষ্য করে যে পূর্ব লাদাখের কয়েকটি এলাকায় চীনা সেনাদের উপস্থিতি বাড়ছে। অন্যদিকে গালওয়ান ভ্যালির পেট্রোল পয়েন্ট 14 ছিল আরো সেন্সিটিভ এরিয়া। ভারতীয় সৈনিকদের দাবি ছিল চীনা সৈনিকরা ভারতীয় সীমান্তে ঘাঁটি করে আছে। 6 জুন ভারত এবং চীনের মধ্যে একটি বৈঠক হয়। এই বৈঠকে উভয় পক্ষেই কিছু এলাকা থেকে ধীরে ধীরে সৈন্য সরিয়ে নিয়ে যাওয়ার কথা হয়। কয়েকদিন পর ভারতীয় পক্ষের থেকে দাবি ওঠে চীনা সৈনিক এখনো তাদের সীমান্তে অবস্থান করছে। পরিস্থিতি যাচাই করার দায়িত্ব পড়ে 16 বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল বি সন্তোষবাবুর উপর। এরপর যা হয়েছিল সেটা শুনলে আপনিও ভারত মায়ের সন্তানদের স্যালুট করতে বাধ্য হবেন। বিহার রেজিমেন্ট টিম যখন গালওয়ান নদীর কাছে পৌঁছায়, তখন তারা দেখতে পায় চীনা সৈনিক তখনও ভারতীয় জায়গায় অবস্থান করছে। সন্তোষবাবু নিজের ধৈর্যের পরীক্ষা দিয়ে বলে, বৈঠকে যে কথা হয়েছিল সেটা মেনে এখন ঘাঁটি ভাঙতে হবে। কিন্তু জবাবে চায়নার আর্মি খারাপ ব্যবহার শুরু করে। তাদের মধ্যে একজন গালি দিয়ে সন্তোষবাবুকে ধাক্কা মারে। কর্নেলের উপর হাত উঠিয়েছে দেখে অন্য ভারতীয় সৈনিকদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তারা ঝাঁপিয়ে পড়ে চীনাদের সাথেই। এর সাথে কয়েক মিনিটের তর্ক বদলে যায় হাতাহাতিতে। ভারতীয় সৈনিক ঘাঁটি ভেঙে আগুন লাগিয়ে দেয়। চীনা সৈনিক সংখ্যায় কম থাকায় তারা পিছনে চলে যায়। ভারতীয় সৈনিক ভেবেছিল তারা হয়তো আর ব্যাক আসবে না। এটা তাদের সব থেকে বড় ভুল ছিল। কিছুক্ষণ পর অন্ধকার রাতের ফায়দা নিয়ে আনুমানিক 300 চায়না বাহিনী ভারতীয় সেনার উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের হাতে লোহার রড, বড় বড় পাথর, কেউ বুলেট প্রুফ জ্যাকেট পরা। এতে পরিষ্কার বোঝা যাচ্ছিল এটা প্রি প্ল্যানিং। কয়েক সেকেন্ডের মধ্যে 14,000 ফুট উচ্চতায় দুই দেশের মধ্যে শুরু হয় হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট। একদিকে হাতিয়ার ছাড়া 30 জন ভারতীয় সৈনিক, অন্যদিকে 300 থেকে 400 চীনা সৈনিক। তারা আগে থেকেই তৈরি ছিল ভারতীয় আর্মিদের ক্ষতি করার জন্য। কিন্তু আমাদের বীর জওয়ানদের রক্তে ছিল দেশভক্তি। কখনো তাদের পাথরের আঘাত সহ্য করতে হচ্ছিল, কখনো আবার লোহার রডের আঘাত। তবু ভারতীয় সৈনিক এতটুকুও পিছনে হাঁটেনি। ঘায়েল সৈনিক নিজেদের জোরে চীনাদের কাছ থেকে লোহার রড ছিনিয়ে তাদের উপরেই আক্রমণ করতে থাকে। 9:30টার সময় একজন চাইনিজ আর্মি সন্তোষবাবুর উপরে একটি পাথর ছুঁড়ে মারে। সেই পাথরে আঘাত পেয়ে সে আছড়ে পড়ে গালওয়ান নদীর বুকে। সেখানে তার মৃত্যু ঘটে। তারা কয়েক মিনিটের মধ্যে
আরো 2জন ভারতীয় সৈনিক শহীদ হয়ে যায়। বাদবাকি আর্মি রেগে গিয়ে চাইনিজদের নিচে ফেলে দেয়। ভারতীয় সৈনিক সব থেকে কাছের মিলিটারি পোস্টকে জানিয়ে তাড়াতাড়ি সৈন্য পাঠানোর দাবি করে। কিছুক্ষণের মধ্যে আরো 200 ভারতীয় সৈনিক এই সংঘর্ষের জায়গায় এসে পৌঁছায়। এর সাথে সংঘর্ষ আরো জটিল হয়ে ওঠে এবং ইন্ডিয়ান আর্মি এবার তৈরি হয়ে এসেছিল। তারা চায়নার সৈনিকদের এক এক করে কাউকে আহত আর কাউকে নিহত করতে থাকে। রাত যত বাড়ছিল ঠান্ডাও তত বাড়ছিল, সাথে পাহাড় থেকে পড়ে যাওয়ার ভয়। কোনো কোনো আর্মি এলওসি ক্রস করছিল। দেখতে দেখতে এই সংঘর্ষ 6 ঘন্টা চলে। এই লড়াইয়ে ভারতের 20 জন সৈনিক এবং আরো চায়নার 43 জন সৈনিক শহীদ হয় এবং অনেকে খুব খারাপভাবে আহত হয়। প্রথমে দুই দেশের সৈনিকদের মৃতদেহ পাওয়া যাচ্ছিল না। হয়তো সে নদীতে পড়ে গেছে, না হয় পাহাড় থেকে পড়ে তার বডি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। চায়না মানছিল না যে তাদের কোনো সৈনিক মারা গেছে, কিন্তু ফরেন নিউজ রিপোর্টাররা তাদের রিপোর্টে বলে এই ঘটনায় 43 জন চাইনিজ সৈনিক মারা গেছে। সাথে চীন একথাও দাবি করে সংঘর্ষ এলএসি চীন সাইডে হয়েছিল। চীন এটা প্রমাণ করতে চাইছিল পুরো পৃথিবী জানুক ভারত তাদের দিকে এসে গন্ডগোল করেছে, কিন্তু ভারত এর জবাবে প্রমাণ দিয়ে বলে লড়াইটা ইন্ডিয়ার জমিতে হয়েছে। এই লড়াই পুরো পৃথিবীকে চিন্তায় ফেলে দিয়েছিল। এর কারণ দুই দেশই নিউক্লিয়ার পাওয়ার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মত্যাগ বৃথা যাবে না। লকডাউনের মধ্যে পুরো দেশ শহীদ সেনাদের শ্রদ্ধা জানায়। 16 জুন সকালে পুরো ভারত স্তব্ধ। 20 জন আর্মির মৃত্যুর খবর পুরো ভারতে ছড়িয়ে পড়েছে। গালওয়ান ঘটনার পর দ্রুত পূর্ব লাদাখে অতিরিক্ত সেনা, ট্যাঙ্ক, আর্টিলারি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম বৃদ্ধি করে। একদিকে সীমান্তে সামরিক প্রস্তুতি চলছে, অন্যদিকে চীন ও ভারতের অনেকগুলি বৈঠক হয়েছে। তাদের উদ্দেশ্য ভবিষ্যতে যেন আর কোনো এমন সংঘর্ষ না হয়। এরপর জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ারি, আলিবাবা সহ বহু জনপ্রিয় চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করতে হয়। এর সাথে ভারত সরকার আত্মনির্ভর ভারত উদ্যোগে জোর দেয়, যাতে ভারতীয় প্রযুক্তি আরো উন্নতি করা যায়। 26 জানুয়ারি 2021 প্রজাতন্ত্র দিবসের দিন শহীদ সৈনিকদের সম্মান জানানো হয়। সন্তোষবাবুকে সন্তোষবাবুকে মহাবীর চক্র দিয়ে সম্মান করা হয়। এর সাথে অনেককেই সূর্য চক্র দেওয়া হয়। এই চক্রগুলি সাধারণত যুদ্ধের পরে দেওয়া হয়। এর থেকে এটা বোঝা যায় ভারত সরকার এই ক্লাসটাকে যুদ্ধ হিসাবে নিয়েছিল। ভারতীয় সৈনিকরা যদি চাইতো এত সংখ্যক পরিমাণ চীনা সৈনিকদের দেখে তারা পিছনে চলে আসতে পারতো, কিন্তু তারা তা করে। নিজের শেষ রক্তবিন্দু থাকা অবধি তারা শত্রুদের সাথে লড়াই করেছে আপনার ভারতবর্ষের জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সৈনিকদের আত্মবলিদান অন্যদেরকে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।